বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এর পিছনে যৌথভাবে কাজ করেছে পার্শ্ববর্তী একটি দেশ এবং এদেশে তাদের মদতপুষ্ট সরকার। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কীভাবে শোচনীয় অবস্থায় পৌঁছালো বাংলাদেশ বিমান বাহিনী এবং কিভাবে উত্তরণ করা সম্ভব। 2009 সালে বিমান বাহিনী আধুনিক যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে 2011 সালে 1 স্কোয়াড্রন বা 16টি F-7 বিজিআই যুদ্ধবিমান অর্ডার করে বাংলাদেশ সরকার। অথচ 2011 সালে পৃথিবীর কোনো দেশের তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান ক্রয়ের কথা নয়। কোনো একটি দেশের স্বার্থ বাস্তবায়ন করতে গিয়ে যুদ্ধে প্রায় অকার্যকর F-7 বিজিআই যুদ্ধবিমান ক্রয় করে বাংলাদেশ। অথচ তৎকালীন সময়ে চীন J-10B যুদ্ধবিমান প্রস্তাব দিয়েছিল যাতে F-7 বিজিআই ক্রয় না করে। বাংলাদেশ চাইলে পরবর্তীতে J-10C ভার্সনে আপগ্রেড করার সুযোগ ছিল, অথবা একই সময় যুক্তরাষ্ট্র থেকে F-16 ব্লক 60 অথবা সুইডেনের গ্রিপেন যুদ্ধবিমান ক্রয় করতে পারত, কারণ এগুলো একই ক্যাটাগরির আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীরও এ বিষয়ে আগ্রহ ছিল, তবে পার্শ্ববর্তী দেশের চাপে সেটা আর সম্ভব হয়নি। কেননা স্বাধীনতার পর ভারত কখনোই চাইতো না বাংলাদেশের একটি শক্তিশালী সামরিক বাহিনী থাকবে। ফলে দেশটির পরামর্শে ওই সকল সমরাস্ত্র ক্রয় করা হতো যা ভারতের জন্য কোনো হুমকি তৈরি করবে না। যেমন F-7 বিজিআই যুদ্ধবিমান 2013 সালে ডেলিভারি পেয়েছে বিমান বাহিনী। শুরু থেকেই এই যুদ্ধবিমান ভারতের কোনো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানকে মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না, কারণ এটি কোনো BVR মিসাইল এবং কি মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল পর্যন্ত অপারেট করতে সক্ষম নয়। এক পর্যায়ে বিমান বাহিনী ভারতের পাশাপাশি মিয়ানমারকে পর্যন্ত মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছিল, কারণ মিয়ানমার গত 15 বছরে বেশ কয়েকটি মডেলের চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কিনেছে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে পাকিস্তানের JF-17 ব্লক 2, রাশিয়ার Su-30 SM-2 এবং 30টি MiG-29 আপগ্রেড করেছে। সুতরাং মিয়ানমারের থেকে বহুগুণে পিছিয়ে বাংলাদেশ বিমান বাহিনী এই সুযোগে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন এবং রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে দেশটি। সুতরাং বিমান বাহিনীর ব্যর্থতা চরম পর্যায়ে ধারণ করলে দ্রুত মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয়ের সিদ্ধান্ত নেয় বিমান বাহিনী। 2017 সালে 1 স্কোয়াড্রন 4+ জেনারেশন যুদ্ধবিমান ক্রয়ের টেন্ডার দেয় প্রতিরক্ষা দপ্তর। সেখানে ভারতের হস্তক্ষেপ ছিল প্রায় ওপেন সিক্রেট। প্রথমে চীন, পরবর্তীতে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং ইটালি থেকে যুদ্ধবিমান ক্রয়ের আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারেনি। বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন থেকে চেয়েছিল J-10C যুদ্ধবিমান ক্রয় করতে। ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপের কারণে তা সম্ভব হয়নি, এবং কি ভারতীয় হস্তক্ষেপের কারণে একাধিকবার প্রস্তাব করা JF-17 ব্লক 2 এবং 3 যুদ্ধবিমানকে নাকচ করেছিল তৎকালীন সরকার। কারণ পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনলে তা ভারতের জন্য কৌশলগত পরাজয়ের কারণ হবে। অর্থাৎ টেন্ডার দেওয়ার পর 8 বছর অতিক্রম করলেও যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব হয়নি। এর পেছনে পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপ ছিল, এতে কোনো সন্দেহ নেই। কেননা বাংলাদেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিল। বাংলাদেশের রিজার্ভ একটি সময় $45 বিলিয়ন অতিক্রম করেছিল। পরবর্তীতে শ্রীলঙ্কাকে পর্যন্ত ঋণ দিয়েছিল বাংলাদেশ। সুতরাং পার্শ্ববর্তী দেশের চাপ না থাকলে অবশ্যই যুদ্ধবিমান পেত বাংলাদেশ বিমান বাহিনী। বর্তমানে শোচনীয় অবস্থায় থাকা বিমান বাহিনীর আধুনিকায়ন এখন জাতীয় নিরাপত্তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিমান বাহিনী বর্তমানে 2 সেক্টরে পিছিয়ে আছে: আধুনিক যুদ্ধবিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম। শুধুমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আকাশসীমা নিরাপদ রাখা সম্ভব নয়, কারণ এয়ার ডিফেন্স সিস্টেম কেবলমাত্র প্রতিপক্ষের আক্রমণ মোকাবেলা করতে পারে, পাল্টা আক্রমণ করতে সক্ষম নয়। ফলে ধারাবাহিক আক্রমণের ফলে সহজেই এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা সম্ভব। উদাহরণস্বরূপ ইরানের শক্তিশালী মাল্টিলিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম রাতারাতি ধ্বংস হয়েছিল শুধুমাত্র বিমান বাহিনীর আধুনিক যুদ্ধবিমান না থাকায়। ফলে দেশের আকাশসীমা নিরাপদ রাখতে হলে এয়ার ডিফেন্স সিস্টেম এবং আধুনিক যুদ্ধবিমানের বিকল্প নেই। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যার অর্থনীতি $470 বিলিয়ন, অথচ তার নিরাপত্তায় নেই কোনো মিডিয়াম রেঞ্জ কিংবা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। একমাত্র FM-90 শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে বিশাল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব, কারণ এর রেঞ্জ মাত্র 8 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। এক্ষেত্রে অল্প সময়ের মাঝে মিডিয়াম এবং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে হবে। ন্যূনতম হলেও ঢাকা এবং চট্টগ্রামকে দ্রুত সময়ের মাঝে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের আওতায় আনা প্রয়োজন। এক্ষেত্রে 1 রেজিমেন্ট বা 3 ব্যাটারি এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন হবে, যার রেঞ্জ হতে হবে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। অফিসিয়াল সূত্র অনুযায়ী বাংলাদেশ তুরস্ক থেকে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে। দেশটির হিসার O+ এয়ার ডিফেন্স সিস্টেম তার রেঞ্জ 25 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। সম্ভবত 1 রেজিমেন্ট কিনেছে, যদিও সংখ্যা প্রকাশ করা হয়নি। সবকিছু ঠিক থাকলে 2026 থেকে 27 সালের মাঝে ডেলিভারি পাবে। এখন লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে হবে। এক্ষেত্রে যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করতে সক্ষম এমন এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন হবে। অর্থাৎ পশ্চিমা যুদ্ধবিমান কিনলে পশ্চিমা এয়ার ডিফেন্স সিস্টেম
অথবা বিকল্প দেশ থেকে যুদ্ধবিমান কিনলে এয়ার ডিফেন্স সিস্টেমও সেখান থেকেই কিনতে হবে। অন্যথায় যুদ্ধকালীন সময় ফ্রেন্ডলি ফায়ার হতে পারে, অর্থাৎ নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম নিজেদের যুদ্ধবিমানকে ধ্বংস করে ফেলবে। বাংলাদেশের অন্তত এক রেজিমের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। বর্তমানে পৃথিবীর প্রথম সারির লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রতি রেজিমেন্টের মূল্য $1 থেকে $2 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এক রেজিমের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ঢাকা, চট্টগ্রাম সহ দেশের 80 থেকে 90% অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। পাশাপাশি আধুনিক যুদ্ধবিমান হিসেবে 2 স্কোয়াড্রন বা 32টি 4+ জেনারেশন যুদ্ধবিমান লাগবে। এক্ষেত্রে চীনা যুদ্ধবিমান কিনলে $3 বিলিয়ন প্রয়োজন হবে, তবে পশ্চিমা যুদ্ধবিমান কিনলে $5 থেকে $7 বিলিয়ন অতিক্রম করবে। বাংলাদেশের পক্ষে আগামী 5 বছরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান ক্রয়ের জন্য সর্বোচ্চ $5 বিলিয়ন পর্যন্ত ব্যয় করা সম্ভব। অর্থাৎ বছরে মাত্র $1 বিলিয়ন ব্যয় করলেই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।